হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভারতের রাজধানী দিল্লি থেকে আমি সিএম হেলাল উদ্দিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার দিল্লি ভ্রমণের অংশ হিসেবে স্বাধীন দার সালতানাত থেকে শুরু করে লোদি, ব্রিটিশ ও মুঘল সাম্রাজ্যের বিভিন্ন দর্শনীয় জায়গা ও ইতিহাস তুলে ধরেছি আপনাদের সামনে। দিল্লিতে ঐতিহাসিক কুতুব মিনার, দিল্লি জামে মসজিদ, দিল্লি লালকেল্লা ও সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের সমাধিসহ সুলতান আলাউদ্দিন খিলজির সমাধি ও আগ্রার ঐতিহাসিক লালকেল্লা, সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল তুলে ধরেছি এই চ্যানেলে। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আমি ভারতের রাজধানী দিল্লির হাউসখাস ভিলেজ থেকে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের সমাধি ও ইতিহাস তুলে ধরছি আপনাদের সামনে। অনেকটা অপ্রত্যাশিতভাবেই দেখা পেলাম এক সময়ের দিল্লির সুলতান তুগলক বংশের অন্যতম শাসক ফিরোজ শাহ তুগলকের সমাধি। দিল্লি শহরের মাঝে হাউসখাস ভিলেজে যেতেই দূর থেকে দেখা গেল বিশাল এক গেটের। এটি সেই জায়গা যা দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি তৈরি করেন 1296 সালে। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে, আর টিকিট মূল্য 20 রুপি। বেশিরভাগ দর্শনার্থীরা অনলাইনে টিকিট করে থাকেন, তবে হ্যান্ড ক্যাশেরও ব্যবস্থা আছে। আমাদের এই ইন্ডিয়া ভ্রমণের পুরো জার্নিতে ছিল শফিউল আলম ভাই। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করে চারপাশ দেখে বিস্মিত হলাম। অনেক চওড়া দেওয়াল, যা 2 ফুট থেকে 5 ফুট পর্যন্ত চওড়া হয়ে থাকে, আর দেয়ালগুলোর উচ্চতা প্রায় 20 ফুটের মতো। ইট, পাথর আর সুরকি দিয়ে তৈরি এই দেয়ালটি টিকে আছে সেই 800 বছর ধরে। গেট দিয়ে প্রবেশ করলে হাতের বাঁ পাশে সবুজ মাঠের মধ্যে বেশ কয়েকটি গম্বুজ বিশিষ্ট স্তম্ভ, কিছুটা বিশ্রামাগার দেখা গেল। আর হাতের ডান পাশে তথা পূর্ব দিকে বেশ কয়েকটি ভবনের চিহ্ন বিদ্যমান, যার মধ্যে রয়েছে মসজিদ অন্যতম। আমরা বাঁ দিকে এগিয়ে যেতেই দেখা গেল এই প্রাসাদের পাথর কেটে বানানো পিলার আর গম্বুজের নকশা বেশ চমকপ্রদ। এই দৃশ্যগুলো সত্যি মনে হয় যেন ফিরে গেছি সেই কয়েক শত বছর পূর্বে। সুলতান মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর তার চাচাতো ভাই ফিরোজ শাহ তুগলক 1351 সাল থেকে 1388 সাল পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন। সিংহাসনে আরোহণের পর তিনি বাংলা, গুজরাট সহ অন্যান্য স্থান হতে বিভিন্ন সময় বিদ্রোহের শিকার হন। তারপরেও তিনি তার রাজ্যের ক্যানেল এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে বেশ মনোযোগী ছিলেন। তিনি ভ্রমণকারীদের জন্য বিশ্রামাগার, হসপিটাল, পানির চাহিদা মেটানোর জন্য কূপ খনন করেন। তিনি জয়পুর, ফিরোজপুর এবং হিসার ফিরোজ সহ বিভিন্ন শহরের গোড়াপত্তন করেন। 1350 সালে দিল্লির কাছে একটি শহর প্রতিষ্ঠা করেন, যার নামকরণ করা হয় ফিরোজাবাদ। ফিরোজ শাহ তুগলক তার শাসনামলে 5টি মহাপরিকল্পনা হাতে নিয়েছিলেন। তার মধ্যে অন্যতম ছিল রাজধানী স্থানান্তর এবং দোয়াব অঞ্চলে কর বাড়ানো। সুলতান ফিরোজ শাহ তুগলক 1309 সালে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন দীপালপুরের একজন হিন্দু রাজকন্যা এবং পিতার নাম ছিল রজব শাহ তুগলক, যিনি আবার সুলতান গিয়াসউদ্দিন তুগলকের ছোট ভাই এবং দীপালপুরের সিপাহসালার ছিলেন। তুগলক রাজবংশের একজন শাসক, যিনি মুহাম্মদ বিন তুগলক অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করলে 1351 সালে তিনি ক্ষমতায় আসীন হন এবং 1388 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। ক্ষমতায় আসীন হওয়ার পর তার সাম্রাজ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে। তাই সুলতান মুহাম্মদ বিন তুগলকের চেয়ে তার সাম্রাজ্য অনেকটাই ছোট হয়ে পড়েছিল। তার রাজত্বকালে তিনি বাংলাকে অনেকটা ছেড়ে দিতে বাধ্য হন। তখন থেকে মূলত বাংলা আপার দৃষ্টিতে স্বাধীনতা লাভ করে। মাঠের পাশের এই ভবনগুলো দেখে আমি সত্যি আশ্চর্য ও বিস্মিত হয়েছি যে সে 800 বছরের পুরনো ভবনের চিহ্ন আছে এখনও। কত মজবুত ও শক্তিশালী ভিত ছিল তখন এই ভবনের। মাঠের ঠিক পাশে এলা আকৃতির ভবনগুলির দক্ষিণ পশ্চিম কোণায় অবস্থিত সুলতান ফিরোজ শাহ তুগলকের সেই সমাধি। যদিও এর গেট সবসময় বন্ধ থাকে, তবে আমরা খোলা অবস্থায় পাই। দেয়ালের কিছু জায়গায় আর দরজায় লম্বা পাথরের টুকরো দিয়ে নির্মাণ করা হয় এই সমাধিটি। ভিতরে গম্বুজগুলো কি চমৎকার কারুকার্য আর নকশায় নির্মিত, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। এটি সেই ব্যক্তির সমাধিসৌধ যিনি একসময় দিল্লির মসনদে বসেছিলেন আর শাসন করেছেন সমগ্র ভারতবর্ষ। সমাধিসৌধের ভিতরে সুলতান ফিরোজ শাহ তুগলকের কবর ছাড়াও আছে তার ছেলে ও নাতির কবর। এখানে মোট 3টি কবর রয়েছে। আর এই সমাধি সুলতান ফিরোজ শাহ তুগলক
নিজেই নির্মাণ করেছিলেন এক সময়। দিল্লিতে অবস্থিত কুতুব মিনার, যা সুলতান ইলতুৎমিশের পর ফিরোজ শাহ তুগলক 1368 সালে পুনরায় নির্মাণ করেন। ফিরোজ শাহ তুগলক তার রাজ্যে প্রজাদের প্রকৃত উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা নির্ধারণ করেন। তিনি জনগণের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য অনেক মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি গরিব প্রজাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য হসপিটাল নির্মাণ করেন। এছাড়াও তিনি ডাক্তারদের ইউনানি চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য বেশ উৎসাহ প্রদান করেন। তবে তিনি সহ সুলতান আলাউদ্দিন খিলজি এই লেক নির্মাণ করেন মূলত পানির চাহিদা পূরণের জন্য, কারণ তখন পানির খুব সমস্যা ছিল, আর হাউস খাস মানেও রাজকীয় পানির ট্যাঙ্ক। সুলতান ফিরোজ শাহ তুগলক কন্যা দায়গ্রস্ত পরিবারগুলোকে অর্থ সহযোগিতা করতেন। তার শাসন আমলে তিনি দিল্লিতে বিভিন্ন সরকারি কাজকর্ম ও রাজ্য প্রশাসনের কাজ পরিচালনার জন্য বড় বড় সরকারি দালান ও অবকাঠামো নির্মাণ করেন। তার আমলেই দিল্লির আশেপাশে প্রায় 300 গ্রামের গোড়াপত্তন করা হয় এবং 5টি বড় ক্যানেল খনন করা হয় পানির সমস্যা দূরীভূত করানোর জন্য, এবং যাতে সেচের সুবিধা হওয়ায় আবাদি জমির পরিমাণ বেড়ে যায় এবং অধিক জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে যথেষ্ট ছিল সেই ক্যানেলগুলো। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক 1354 খ্রিস্টাব্দে যমুনা নদীর ঠিক পারেই দিল্লির পঞ্চম শহর ফিরোজাবাদের গোড়াপত্তন করেন। এই শহরে তিনি তার কোটলা বা দুর্গ প্রাসাদ নির্মাণ করেন, যা ফিরোজ শাহ কোটলা নামে পরিচিত। বর্তমানে এই স্থাপত্য ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই দেওয়ালগুলো বহুত আগে তৈরি করা হয়েছে এবং এই দেওয়ালগুলো সম্পূর্ণ পাথরের খোদাই করে বানানো। আমার পিছনে বা ডানে বায়ে যেই কলামগুলো দেখতে পাচ্ছেন, এই কলামগুলো হচ্ছে পাথরের, টোটালি পাথরের কেটে কেটে তারপরে করা হয়েছে। এবং পিছনে ওই জায়গাটায় আগুন জ্বালানোর জন্য কোনো ব্যবস্থা ছিল, ওই পাশে এবং এই পাশে ঠিক সেম ছিল। ফিরোজাবাদের প্রাচীর ঘেরা এই স্থাপত্যের একদিকে জামে মসজিদ ছিল। অতীতে এটি দিল্লির সবচেয়ে বড় মসজিদও ছিল বটে। তবে 1398 খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণকারী তৈমুর লং এই মসজিদে প্রতি শুক্রবার নামাজ পড়তে আসতেন। একজন শিক্ষিত সুলতান ফিরোজ শাহ একটি স্মৃতিচারণ রেখে গেছেন। এতে তিনি লিখেছেন যে তিনি নির্যাতন চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, যেমন অঙ্গচ্ছেদ, চোখ উপড়ে ফেলা, মানুষকে জীবিত কেটে ফেলা, শাস্তি হিসেবে মানুষের হাড় পিষে দেওয়া, গলাতে গলিত সীসা ঢালা, মানুষকে আগুনে পোড়ানো, হাত পায়ে নখ তুলে ফেলা, এগুলো তিনি বন্ধ করে দেন। সুলতান ফিরোজ শাহ তুগলকের সমাধির পাশেই অজু ও খাবার পানির বিশেষ ব্যবস্থা রয়েছে। ফিরোজ শাহ তুগলকের সমাধির বাঁ পাশে নির্মাণ করা হয় মাদ্রাসা। সেই 800 বছর আগে নির্মিত মসজিদ ও মাদ্রাসার পিলারগুলো আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হিসেবে। আমি কখনো ভাবি নাই যে না চাইতে এক সময় দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের সমাধি দেখতে পাব। তবে এখন চোখের সামনে সেই সমাধিসহ মসজিদ, মাদ্রাসা, সে 800 বছরের পুরনো সমাধি। মসজিদ, মাদ্রাসার সমাধির সাথে তৈরি করা বিশাল লেক, চারিদিকে সবুজে মোড়ানো পরিবেশ, প্রচুর গাছগাছালি আর পাখির কলতারে মুখরিত থাকে এই হাউস খাস ভিলেজ। এই হাউস খাস ভিলেজের ঠিক লাস্টের দিকে রয়েছে এই স্থাপত্য শিল্পগুলো। এখানে হয়তোবা একসময় বড় বড় অট্টালিকা ছিল ইতিহাস ও ঐতিহ্য গাথা রাজা বাদশাদের স্থাপত্য, কিন্তু এখন তারা নেই, রয়ে গেছে এই শিল্প, এই ঐতিহাসিক নিদর্শন বা স্থাপনা। আর আমরা এখন সেই হাউস খাস ভিলেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এক সময় এইখানে ছিল সুলতান ফিরোজ শাহ কিংবা আলাউদ্দিন খিলজি বা তুগলক সুলতানদের পদচারণা, ছিল তাদের বিচরণ। তবে আজ নেই সেই জৌলুস, নেই সেই ক্ষমতা, আধিপত্য। তবে ক্ষণে ক্ষণে জড়িয়ে আছে তাদের ইতিহাস, স্মৃতি বিজড়িত হাউস খাস ভিলেজ। তবে এখানে সাধারণ দর্শনার্থীদের চেয়ে কাপড়রাই বেশি আসেন। অতি নিরিবিলি জায়গা আর সবুজে ঘেরা ভবনের মাঝে প্রকৃতির সান্নিধ্য পেতে হয়তো খুঁজে ফেরেন মানসিক প্রশান্তি। জলাধারের পূর্ব উত্তর দিকে ফিরোজ শাহ নির্মিত উল্লেখযোগ্য কাঠামোগুলি হল মাদ্রাসা, পূর্ব উত্তর কোণে ছোট একটি মসজিদ, মাদ্রাসা ভবন, দক্ষিণ পশ্চিম কোণে ফিরোজ শাহ সমাধি এবং পূর্ব সীমানায় 6টি গম্বুজযুক্ত প্যাভিলিয়ন, যা সবই 1352 থেকে 1354 খ্রিস্টাব্দের মাঝে নির্মিত করেন সুলতান ফিরোজ শাহ তুগলক। 1352 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা ছিল দিল্লি সালতানাতের ইসলামিক শিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান।
তখনকার সময়ে এটি বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় জ্ঞান বিজ্ঞান ও শিক্ষার জন্য বেশ বিখ্যাত ছিল। ফিরোজ শাহের সময় দিল্লিতে 3টি প্রধান মাদ্রাসা ছিল। তাদের মধ্যে একটি ছিল হাউস খাজের ফিরোজ শাহী মাদ্রাসা। বাগদাদের পর দিল্লি ইসলামিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। মাদ্রাসার আশেপাশের গ্রামটিকে তখন জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধি ও সাংস্কৃতিক শিল্প চর্চার জন্য বেশ খ্যাতি লাভ করে। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, ফিরোজ শাহ তুগলক একজন কট্টরপন্থী সুন্নি মুসলিম ছিলেন, যার কারণে তিনি ধর্মান্তরিত হওয়ার শাস্তি হিসেবে বহু শিয়া এবং হিন্দুদের হত্যা করেছিলেন। ফিরোজ শাহ তুগলক হিন্দুদের সুন্নি ইসলামে ধর্মান্তরিত করার জন্য কর এবং জিজিয়া হতে অব্যাহতি দেন, পাশাপাশি তাদের নানা উপঢৌকনও প্রদান করতেন। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, সেই 1100 শতকে সুলতান মোহাম্মদ ঘুরির হাত ধরে এই ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, যা মোগল সাম্রাজ্যের 1857 সালে ব্রিটিশদের হাতে পতনের আগ পর্যন্ত কত রথী মহারথী শাসন করেছেন এই দিল্লির মসনদ। আজ তারা নেই, নেই তাদের শাসন, নেই সৈন্য সামন্ত, নেই তাদের পদচারণা। ছিল কত ক্ষমতা, কত দাম্পত্য, কত আধিপত্য। তাদের ইশারায় কেঁপে উঠত সমগ্র ভারতবর্ষ। আজ তারা কোথায় হারিয়ে গেছে কালের বিবর্তনে। পড়ে আছে কত শত রক্তমাখা স্মৃতি আর বেদনার সুরে গাথা ইট পাথরের পরতে পরতে। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক 20 সেপ্টেম্বর 1388 সালে মৃত্যুবরণ করেন। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির অন্যতম সেনাপতি গাজী মালিক একসময় তিনি গিয়াসউদ্দিন তুগলক নামে বেশ পরিচিতি লাভ করেন। তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলকের পর 8 জন শাসক এই দিল্লির মসনদে বসেছেন বিভিন্ন সময়ে। প্রিয় দর্শক, আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করে যাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে।